হ্যালো এইচএসসি 26 ব্যাচ, কি অবস্থা তোমাদের? আজকে কিন্তু অলরেডি তোমরা হচ্ছে রুটিনটা পেয়ে গিয়েছো এবং তোমাদের পরীক্ষা কি 2 জুলাই থেকে, এবং তোমরা কিন্তু দেখছো যে পরীক্ষার মাঝখানে গ্যাপ অনেক কম। আমি যখন হচ্ছে রুটিনটা অ্যানালাইসিস করতেছিলাম তখন দেখলাম আসলেও পরীক্ষাগুলোর মধ্যে না গ্যাপ খুব বেশি কম হয়ে গিয়েছে। কারণ যখন একদিন পরীক্ষার মাঝখানে একটা পূর্ণাঙ্গ দিন গ্যাপ থাকে, সেটা কিন্তু 24 ঘন্টা আসলে ওইভাবে ইউটিলাইজ করছে। মানে তুমি ধরো আজকে পরীক্ষা দিয়ে আসছো, ওই দিন না আসলেও সেভাবে পড়াশোনা হয় না, বুঝছো? 3 ঘন্টা পরীক্ষা দিয়ে যাতায়াতের ব্যাপার আছে। সো হয়তো বা এখানে আমাদের একটু মানে যারা দায়িত্বশীল যারা আছে না, আর একটু কাজ করার সুযোগ ছিল যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলোর সাথে একটু সমন্বয় করে। যাই হোক, তো আমরা হচ্ছে রুটিনটা একটু দেখি এবং তোমার প্রস্তুতি কেমন হওয়া উচিত সেটা আমি আজকে একটু আলোচনা করি। তো প্রথমেই দেখো, আমাদের অ্যাজ ইউজুয়াল পরীক্ষা কি দিয়ে শুরু হচ্ছে? বাংলা প্রথম পত্র দিয়ে 2রা জুলাইতে শুরু হচ্ছে। এখন কথা হচ্ছে ভাই, বাংলার জন্য আমরা কবে থেকে পড়া শুরু করব? আমি তোমাদেরকে বলবো 25 অথবা 26শে জুন থেকে একদম বাংলা ফার্স্ট পেপার পড়া শুরু করবা। কারণ দেখো, এটা প্রথম পরীক্ষা এবং এইটা যতটা ভালো হবে তোমার নেক্সট পরীক্ষাগুলা মানে সেই কনফিডেন্সটা তুমি ক্যারি আউট করতে পারবা, ক্যারি করতে পারবা। সো এই বাংলা প্রথম পত্র প্রথমে শুরু হয় এবং অনেকেরই প্রথম পরীক্ষাটা খারাপ হয়, A+ মিস যায়। সো এই ব্যাপারটা নিয়ে আমাদের সচেতন থাকতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, বাংলা প্রথম পত্র এখন থেকেই MCQ CQ নিয়ে সচেতন হইতে হবে। ধরো যেহেতু আমাদের ফুল সিলেবাস, MCQতে বাংলাতে টু বি অনেস্ট 26 বা 27 পাওয়া একটু টাফ। কারণ 3-4টা প্রশ্ন করে নিচের মানে কোনটি প্রকাশ পেয়েছে, দুঃখ, কষ্ট, বেদনা, হতাশা, এবং এই জিনিসটা আসলে একমাত্র কবি এবং উপরওয়ালা ছাড়া আসলে কেউই বুঝতে পারে না। সো এই ব্যাপারগুলা বাদ দিয়ে সলিড যে MCQগুলো হয় সেগুলো আমরা ট্রাই করবো। এর জন্য আমরা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন আসলেও হুবহু আসবে না, ইনফরমেশন বেসড প্রশ্নগুলা প্লাস একটু অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা একটু বোঝার চেষ্টা করবো। এই মুহূর্তে তোমরা ওয়ান শট ক্লাস বলো বা যাই বলো করতে থাকো এবং সিকিউগুলো একটু প্র্যাকটিস করবা, হাতে লিখবা। হাতের লেখার স্পিডটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এবার আমি একটা ভিডিও করার চেষ্টা করবো হাতের লেখা কিভাবে সুন্দর করবা বা স্পিডে লিখবা। বেশ কিছু হ্যাকস আছে যেগুলো তোমরা কাজে লাগাতে পারো, বাট সিকিউটা যদি সুন্দরভাবে লিখতে পারো এইটার উপরেই কিন্তু অনেক মার্কস ডিপেন্ড করতেছে। এবং তুমি একটা কথা চিন্তা করো, তুমি যদি মানে 7টা সৃজনশীল না 7-8টা 56ও পাও, ঠিক আছে, 56 কিন্তু তোমার অ্যাটলিস্ট পাওয়া লাগবে, তাইলে MCQতে তোমার 24 পেলেও A+ আসবে। বাট 56 নিচে যেন না নামে এবং তোমার প্রথম পেজের লেখা শেষ পেজের লেখার কোয়ালিটি যেন সেম থাকে। যদিও আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের থাকে না, তাও আমাদের ট্রাই করতে হবে যতটুকু পারা যায়। এটা কিভাবে করা যায় আমি এটা নিয়ে কিছু মানে সিঙ্গেল ভিডিও করব। এই জিনিসটা আমি খুব ভালো মেনটেন করতে পারি যে আমার প্রথম প্রশ্নটা লেখার কোয়ালিটি যা হয় লাস্ট পরীক্ষার প্রশ্নটা লেখার কোয়ালিটিও সেম হয়। এটা শুধুমাত্র ভার্সিটি লাইফে না, একদম কলেজ লাইফ বা স্কুল লাইফ থেকে। এখানে বেশ কিছু ব্যাপার আছে, আমি সেপারেট ভিডিওতে বলবো। এরপর হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র আসতেছে। এইটার জন্য গ্রামারের জন্য আমি জাস্ট একটা কথাই বলবো, আমি বলছিলাম ওয়ান শট ক্লাস দিব, আসলে কবে দিতে পারবো আই ডোন্ট নো, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। তো এখন কথা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র যে তোমাদের গ্রামার 30 নাম্বার আসে, আমি তোমাদেরকে প্রশ্ন বলে দিতেছি। মানে তোমরা এটা কাটো, ভিডিও করো, স্ক্রিনশট মারো, যা খুশি তাই করো, স্ক্রিন রেকর্ড করো। বিগত 5 থেকে 7 বছরের প্রশ্নগুলা, গ্রামার প্রশ্নের রুলসগুলো যদি তুমি ঠিকভাবে পারো এবং ওই প্রশ্নগুলো পারো তাইলেই হবে। এর চেয়ে বাংলা দ্বিতীয় পত্র বেশি কিছু লাগে না। এবং 70 নাম্বার আমাদের যে নির্মিতি, এখন থেকে একটু রচনার পয়েন্টগুলা পড়া, প্রতিবেদন লেখার নিয়মগুলা, ভাব সম্প্রসারণগুলো একটু দেখে রাখো, সো ইজিলি ক্র্যাক করতে পারবো। এবং এখানে 90% প্লাস মার্কস পাওয়া খুব সহজ। কারণ তুমি একটা কথা চিন্তা করো যে এখানে গ্রামারে 30 পাওয়া খুবই সহজ। কারণ তুমি এখানে তো কোনো বর্ণনামূলক প্রশ্ন লিখবা না, আসে অপশনে, বাট লিখবা না, জাস্ট গ্রামার আইটেমগুলো লিখবা। এরপরে চলে আসতেছে আমাদের হচ্ছে ইংরেজি 2টা। তুমি জাস্ট দেখো একদিন গ্যাপ, সো এটা একটু টাফ হয়ে যায়, তবে আমি বলে দিব কিভাবে কি করতে পারো। তারপরে দেখো আমাদের ইংরেজি প্রথম পত্রের আগে আমাদের গ্যাপ কয়দিন? একদিন। এই জন্য যেটা করবা, ভাইয়া কিন্তু অলরেডি ইংলিশ ফার্স্ট পেপার, যেহেতু ইংলিশেই পড়াই মেইনলি অনলাইনে, সো ইংলিশের ফার্স্ট পেপার আমি সংক্ষেপে হচ্ছে EFT মানে ইংলিশ ফর টুডে বইটার নাম লিখলাম। আমি 20টা প্যাসেজ অলরেডি তোমাদেরকে আমি দাগিয়ে দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে আছে, পেইড ব্যাচগুলোতে দেওয়া আছে। এই 20টা প্যাসেজ যেন তোমার খুব ভালোভাবে ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু তোমার MCQ, তারপর হচ্ছে সামারি, কোয়েশ্চেন অ্যান্সার, ফ্লো চার্ট,
প্রায় এখানে 30 বা 35 নাম্বার তোমার কাভার হয়ে যাচ্ছে। গেল একটা। এখন তোমার যদি প্যাসেজ খুব বেশি সময় পড়ার নাও থাকে, আমি নাও অর নেভার কোর্সে যেভাবে পড়াবো, যে কি পয়েন্টস, মানে একটা প্যাসেজ তুমি পুরাটা হচ্ছে না পড়ে শুধুমাত্র যে লাইনগুলা পড়ে, মানে ওই যে বায়োলজিতে আমরা যেভাবে হচ্ছে মেডিকেলের জন্য দাগানো বই পড়াই না, ওই রকম যে এই পয়েন্টগুলো এই কনসেপ্টগুলো জানলেই হবে, ওভাবে আমি হচ্ছে পড়াবো। এবং আমার যে ই বুকটা, ঠিক আছে, ই বুকেও কিন্তু ওইভাবেই লেখা, এবং কি পয়েন্টস প্লাস ভোকাবুলারি, এই দুইটা জিনিস তুমি খালি ভাই পড়ো, তোমার প্যাসেজ পুরাটা না পড়লেও চলবে, ঠিক আছে। এইটা হচ্ছে একটা কথা, তাইলেই প্যাসেজ হয়ে যাবে। এবং ওইটা থেকে তোমরা কিন্তু হচ্ছে সামারি, ফ্লোচার্ট, এমসিকিউ প্র্যাকটিস করতে পারো, যেগুলা মোটামুটি গুরুত্বপূর্ণ সেগুলাই দেওয়া, কোয়েশ্চেন অ্যান্সারও সেম। এরপরে আমাদের একদম গেম চেঞ্জার কিছু টপিক আছে, সেটা হচ্ছে যে ক্লজ টেস্ট। ক্লজ টেস্ট দুইটা আসবে 15 নম্বরের, একটা হচ্ছে উইথ ক্লুজ, একটা উইথাউট ক্লুজ। এইখানে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের কমন পড়বে না, ঠিক আছে, আমাদের কমন পড়বে না, বাট আমাদের টাইপ কমন পড়বে। এজন্য আমি হচ্ছে একটা ওয়ান শট ক্লাস এটার উপরে দিব, নাও অর নেভারেও দিব, প্লাস আমার যে কামব্যাক কোর্স আছে সেখানেও দিব, ইউটিউবে দেওয়ার চেষ্টা করবো আরও শর্টে। যে এই টাইপগুলা পড়ার পরে আমার যে স্পেশাল প্র্যাকটিস শিট বা ই বুকটা আছে সেখান থেকে যদি প্র্যাকটিস করো, এটার বিশেষত্ব কি, বিশেষত্বটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা লেখা থাকে। সো তুমি যখন তুমি প্রশ্ন কম প্র্যাকটিস করো, বাট তুমি যদি কোয়ালিটিফুল প্র্যাকটিস করতে পারো, তাইলে কিন্তু তোমার খুব ভালো একটা রেজাল্ট আসবে। সো এটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে। রিঅ্যারেঞ্জের ক্ষেত্রেও সেম, এবং রাইটিং আমি যে সাজেশনগুলো দিচ্ছি এবং যেভাবে লিখতে বলবো, জাস্ট ওই পার্টগুলো করলেই হয়ে যাবে। এটা গেল আমাদের ফার্স্ট পেপারের ব্যাপার, এবং এখন থেকে আমাদের প্যাসেজগুলো পড়ে নিতে হবে। তারপরে ধরো হচ্ছে সেকেন্ড পেপারের আগে একদিন বন্ধ। আমি জাস্ট একটা কথাই বলবো, গত বছরের 3 ঘন্টা 40 মিনিটে পুরো ক্লাসটি কমপ্লিট করুন ওই ভিডিওটা, বা এবার নাও অর নেভারে যে একটা ক্লাস নিব গ্রামারের, হয়তো বা 4.5 ঘন্টা বা 5 ঘন্টা, পরীক্ষার আগের দিন জাস্ট ওইটা দেখবা, তোমার কিচ্ছু পড়ার দরকার নেই। তুমি ফার্স্ট পেপার পরীক্ষাটা দিয়ে এসে জাস্ট আমার ওই ক্লাসটা দেখবা, তোমার আর কোনো প্রিপারেশন দরকার নেই। তুমি যদি তাও না পারো, তুমি স্লাইডটা দেখে যাবা, ঠিক আছে, গেল। তো এখানে এখন থেকেই যদি পড়তে চাও, টাইপ ওয়াইজ গ্রামার পড়ো, রাইটিং আইটেমগুলো পড়ো, যে যে টপিকগুলোতে সমস্যা আছে, তুমি এফআরবি বলো, ক্রাউনিং কামব্যাক কোর্স বলো, নাও অর নেভার বলো, তুমি যেখানেই থাকো টপিকটা একবার পড়ো, বোর্ড কোয়েশ্চেন সলভ করো। যাদের অবস্থা খুব ভালো, 2-1 পড়ে ফেলছো, তারাই টেস্ট পেপারে যাও। আর যাদের অবস্থা খুবই খারাপ, যে ভাই আমি বেসিকই পারি না, তারা প্লিজ টেস্ট পেপারে গিয়ে সময় নষ্ট করো না। কারণ টেস্ট পেপারের উদ্দেশ্য আলাদা, যে তোমার সব কিছু পড়া শেষ, তোমার বোর্ড কোয়েশ্চেন পড়া শেষ, এরপর বিভিন্ন নামি দামি কলেজগুলোতে যে হচ্ছে মানে প্রশ্নগুলো এসেছে টেস্টে, ওগুলা সলভ করে। এখন তুমি তো ভাই বোর্ড কোয়েশ্চেনই পারো না, সেক্ষেত্রে কিন্তু কোনো দরকার নেই টেস্ট পেপারের, গেল। তারপরে দেখো আমাদের আইসিটির আগে 2 দিন বন্ধ আছে। আই ডোন্ট নো আইসিটির আগে আসলেও মানে 2 দিন বন্ধ কতটা যৌক্তিক, যাক দিছে যেহেতু ভালো। এক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, 8 তারিখ পরীক্ষা দিয়ে এসে ফিজিক্স ফার্স্ট পেপার পড়ে ফেলতে পারো। ফিজিক্স ফার্স্ট পেপারে যেটা সমস্যা 13 তারিখের যে পরীক্ষা, সেটা পড়ে ফেলতে পারো। ধরো তুমি হচ্ছে স্থিরতরিতে একটু কম পারো, বা দেখা গেছে আমাদের যেহেতু এবার হচ্ছে মানে ফুল সিলেবাস, তারিত চৌম্বক আবেশ, এই জিনিসগুলো তুমি একটু কম বোঝো, তুমি এই জিনিসটা পড়ে ফেললা। ধরো 8 তারিখ তুমি 1টার সময় তো তোমার পরীক্ষা শেষ, বাসায় এসে মানে ধরো খাওয়া দাওয়া ঘুম শেষে তুমি 5টা থেকে রাত 12টা পর্যন্তও যদি পড়ো, 7 ঘন্টায় কিন্তু ফিজিক্স বেশ ভালো একটা পড়া হবে। পরের দিন সকালে উঠে ধরো দুপুরের আগ পর্যন্ত পড়লা ফিজিক্সটা, তাহলে কিন্তু তোমার মানে মেজরিটি পোরশন শেষ হয়ে গেল। এরপর তোমার যদি মোটামুটি কনফিডেন্স থাকে আইসিটিটাতে, তুমি 1.5 দিনেই পড়ে ফেলতে পারবে। আর আইসিটিতেও একটু সতর্ক হয়েও, কারণ গত বছর কিন্তু আইসিটিতে বেশ মারাই দিছে সোজা কথা। সো আইসিটিতে একটু বুঝো, আইসিটির কনসেপ্টগুলার বোঝার চেষ্টা করে। ধরো প্রোগ্রামিংয়ে ফর লুপ কখন দিচ্ছে, ওয়াইল লুপ কখন দিচ্ছে, ঠিক আছে। হয়তো মানে এতদিন কিন্তু রেজিস্টার, ফ্লিপ ফ্লপ এগুলা থেকে কিন্তু আহামরি প্রশ্ন আসে না, বাট গত বছর কিন্তু একটু হলেও আসছে। সো এই ব্যাপারগুলা কোনো টপিক হচ্ছে বাদ দিও না। জাস্ট যোগ বিয়োগ শিখে পরীক্ষা দিতে গেলাম, বাইনারি যোগ বিয়োগ, এইগুলার দিন কিন্তু চলে গেছে। সো যুগের সাথে একটু তাল মিলায় যাইতে হবে। তোমরা একটু টার্গেট করতে পারো, HTML সহজ লাগলে HTMLটা দেখবা, সি প্রোগ্রামিংয়ে তো বলেই দেওয়া যায় প্রোগ্রামিংয়ে কোনগুলো আসবে, অ্যালগোরিদমগুলা কীভাবে হচ্ছে মানে লেখাটা, ফ্লো চার্টগুলো, এগুলো একটু দেখে নিবা, হয়ে যাবে। এবং প্রথম 2টা চ্যাপ্টার যেগুলো আছে জ্ঞানমূলকভাবে একটু পড়ে নিবা। তারপর চলে আসতেছে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার। ধরো তুমি ওই 1-1.5 দিন পড়ছো, এখন ফিজিক্স ফার্স্ট পেপারে কিভাবে এসে পড়বা। ফিজিক্সের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি, আমি এখানে
এজন্যই উপদেশ দিতেছি ফিজিক্সের ক্ষেত্রে। এইচএসসিতে আমি সায়েন্সে ছিলাম এবং এইচএসসিতে আমার ফিজিক্সের নাম্বার ছিল 198, 198, ঠিক আছে। সো আমার মনে হয় এইচএসসির ফিজিক্স নিয়ে আমার মোটামুটি যথেষ্ট জ্ঞান আছে এবং তোমাদেরকে উপদেশ দিতে পারি, ঠিক আছে। সো তোমরা ফিজিক্সটা, প্রথম কথা, ফিজিক্স বই রিডিং পড়বা না, মানে বই রিডিং পড়ার কোনো দরকার নাই। এখন থেকে তুমি একটা চেষ্টা করবা রিভাইস ম্যাটেরিয়াল বানানোর। ম্যাটেরিয়ালটা কি যেখানেই পড়ছো, ঠিক আছে, ভাইয়ারা বা স্যারেরা অনেক কিছু পড়াইছে, তোমার অনেক কিছুর দরকার নেই। তো রিভাইস ম্যাটেরিয়ালটা তোমার হবে সূত্র প্লাস অ্যাপ্লিকেশন বেসড, ঠিক আছে। কেন সূত্র প্লাস অ্যাপ্লিকেশন বেসড হবে আমি তোমাকে বলি। ধরো আমি ভেক্টর চ্যাপ্টারটা দিয়ে উদাহরণ দিই। ভেক্টর চ্যাপ্টারটা যদি মেডিকেলের জন্য পড়ো তাহলে প্রথম 2 পাতা পড়লেই মোটামুটি হয়ে যায়, যে মানে কোনটা ভেক্টর রাশি, স্কেলার রাশি এবং ওই যে বিভিন্ন প্রকার ভেক্টর। বাট তুমি যদি এইচএসসির জন্য পড়ো তোমার অবশ্যই কি আসবে ভাই, নদী নৌকার ম্যাথ আসবে, নদী নৌকার ম্যাথ মাস্ট আসবে, বৃষ্টি ছাতা আসবে। এখন তুমি এখানে কি করবা জানো, তুমি নদী নৌকার ধরো 3টা কেস বা 4টা কেস তুমি পড়ছো, কেস 1, কেস 2, কেস 3। ধরো তোমার কেস 1টা হচ্ছে সর্বনিম্ন সময়ে, এটা হচ্ছে তোমার কি সর্বনিম্ন দূরত্বে বা আড়াআড়ি পার হওয়ার জন্য সমকোণে গেলে কি, জাস্ট তুমি কেসগুলা ডেরিভেশনগুলো পড়বা যেন তুমি এক একটা চ্যাপ্টার 30 থেকে 35 মিনিটে রিভাইজ দিতে পারো। এইরকম তোমার স্ট্র্যাটেজিটা হওয়া উচিত, 30 থেকে 35 মিনিটে দিতে পারি। ধরো আমি তোমাকে বলি গতিবিদ্যা যখন পড়বা, আছে এই কেসগুলো প্রাসের ক্ষেত্রে সূত্র ভুল হইতে পারে তোমাদের কোন জায়গায়, আনুভূমিক পাল্লার সূত্র ভুল হইতে পারে, রাইট, যে 2r জিনিসটা কোন জায়গায় আছে বা এই জিনিসটা কিভাবে হবে। সো এই সূত্রগুলা বা অ্যাপ্লিকেশনগুলা দেখবা। এটা দেখলে তোমার যেটা হবে যে তোমার সূত্রগুলা ভিজুয়ালাইজ করতে পারবা এবং কিছু স্পেসিফিক বোর্ড কোশ্চেন দেখবা যেগুলো আসে, এর জন্য অ্যানালাইসিস করে যাবা এবং বোর্ডের এমসিকিউ করে যাবা। এবং এখন থেকে ট্রাই করবা প্লিজ এমসিকিউ এর জন্য, এটা সবাই বলে আমিও বলতেছি, ইশাক স্যারের যে বই আছে, ইশাক স্যারের বইয়ের পেছনের এমসিকিউগুলা পড়ো। তোমাদের আজাইরা টেস্ট পেপার বা অন্য কিছু পড়ার দরকার নেই, ইশাক স্যারের বইয়ের হচ্ছে এমসিকিউগুলা প্লাস হচ্ছে চ্যাপ্টার শেষে যে থাকে যে সংক্ষিপ্ত আলোচনা বা সংক্ষেপে যে কিছু পয়েন্ট থাকে এমসিকিউ, ওইটা হচ্ছে বেস্ট এমসিকিউ এর জন্য খুনি। সো এই জিনিসটা পড়ো, তোমার ফিজিক্স কাভার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন ফিজিক্স সেকেন্ড পেপারের আগেও তুমি তো দেখতেছই যে মাত্র একদিন বন্ধ, কিভাবে পড়বা ফার্স্ট পেপারে ঠিক যেভাবে বলছি সেভাবে, এবং তুমি কিছু চ্যাপ্টার টার্গেট করে নিতে পারো। ধরো আধুনিক পদার্থবিজ্ঞানের কথা যদি তোমাকে বলি, আধুনিক পদার্থবিজ্ঞানে তোমার কিন্তু যে 3টা সূত্র আছে, কাল দীর্ঘায়ন বা এরকম যে তোমার হচ্ছে 3টা সূত্র আছে, ওইটা থেকেই কিন্তু বেশি সূত্র মানে আসবে, তুমি জাস্ট ফর্মুলা বসাই দিলেই হয়ে যাবে। ভৌত আলোক বিজ্ঞানের ক্ষেত্রে তুমি যদি জাস্ট মানে ফর্মুলাগুলো ঠিকভাবে বসাইতে পারো তুমি পারবে, এরকম ইজি ইজি চ্যাপ্টার হচ্ছে চয়েস করবা। ধরো তাপগতি বিজ্ঞান, ঠিক আছে, এখানে যতটুকু লাগে অতটুকুই পড়বা, এইভাবে যতটুকু পারো, না পড়লেই না হয় অতটুকু করবা, চ্যাপ্টারের সামারি পড়বা, অ্যাপ্লিকেশন দেখবা, শেষ, ঠিক আছে। তারপরে তোমাদের একটা হিউজ গ্যাপ, আমি জানি না আমাদের মানে সম্মানিত শিক্ষামন্ত্রী উনি তো ঢাবির রসায়ন বিভাগের, তো এই জন্য উনি রসায়নকে মনে একটু কঠিন মনে করে বাচ্চাদের জন্য, এজন্য 4 দিন গ্যাপ দিছে। মানে আই ডোন্ট ফাইন্ড এনি লজিক হিয়ার যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার রিভাইজ দিতে 4 দিন লাগে না। সো এক্ষেত্রে তোমরা যেটা করবা, দেখো সবার আগে বন্ধ কি, কেমিস্ট্রির আগে সবচেয়ে বেশি বন্ধ, দেখছো তো আমাদের শিক্ষামন্ত্রী যেহেতু কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, সে কেমিস্ট্রিকে এখানে কি মানে সে একটু কেমিস্ট্রির প্রতি বায়াস, যাই হোক মজা করতেছি। তো এখানে যে কাজটা করবো, তোমাদের 4 দিন লাগবে না ফার্স্ট পেপার রিভিশন দিতে। আমি তোমাকে বলি যেদিন পরীক্ষা দিয়ে আসবা ওই দিন তো আসলে আনন্দের পড়া হবে না, যেহেতু 4 দিন বন্ধ। সেদিন যে কাজটা করতে পারো, ওই ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার আর ওই যে লাস্টের কর্মমুখী রসায়নটা পড়ে রাখতে পারো, ঠিক আছে, শেষ। আর মাঝখানে 16 তারিখ 17 তারিখ, ঠিক আছে, 16-17 বেশি হয়ে যাবে, হ্যাঁ আচ্ছা 16 তারিখটা তুমি পড়বা হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্র। মানে আমি যদি তোমার জায়গায় থাকতাম রসায়ন দ্বিতীয় পত্র পড়তাম। কি পড়তাম জানো, রসায়ন দ্বিতীয় পত্রে আমি যে চ্যাপ্টারটা সবচেয়ে কম পারি সেটা পড়তাম। ধরো ফর কথার কথা যে জৈব যৌগ পড়তাম, জৈব যৌগকে আমি সব পড়তাম না, আমি একটা স্পেসিফিক পার্ট পড়তাম। ধরো আমাদের যা আসে
সেগুলো আমরা পড়তাম। ধরো নামধারী বিক্রিয়াগুলো একবার লিখে লিখে প্র্যাকটিস করতাম। SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়ার যে রিয়াকশন মেকানিজম এটা হচ্ছে দেখতাম। ঠিক আছে, ধরো SN2 হচ্ছে অনেক সময় বোর্ডে চলে আসে যে কিভাবে কি হচ্ছে, এই জিনিসগুলো দেখতেছি, MCQগুলো দেখে নিতে পারতাম। লাস্টের দিকের অংশগুলো অনেকের পড়া কম থাকে, ধরো প্যারাসিটামল, তারপর হচ্ছে ডেটল, TNT, এই ব্যাপারগুলো পড়তাম। বা ধরো লাস্টে যে আমাদের প্রোটিনের গঠনগুলো আছে, ধরো টুকটাক MCQ যদি চলে আসে পড়ে ফেলতাম, মানে যে পার্টগুলো কম পারি ওই পার্টগুলো পড়ে ফেলতাম, অথবা পরিমাণগত রসায়নের ম্যাথগুলো একটু দেখে রাখতাম। তারপরে তোমার 17+18-তে 17তে আমি হচ্ছে গুণগত রসায়ন আর হচ্ছে তোমার কর্মমুখী গুণগত রসায়ন এবং তারপর কি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এটা পড়তাম, বা চতুর্থ চ্যাপ্টারটা পড়তাম, পরে ভাইস ভার্সা একটা পড়ে নিতাম। সো এইভাবে আমি পড়ে নিতাম আর কি। এখন কেমিস্ট্রি চ্যাপ্টারগুলো সত্যি অনেক বড়, যাই হোক বন্ধ পাইছো কাজে লাগাও। তারপরে ধরো পরীক্ষা দিয়ে আসছো 20 আর 21, একদিন জাস্ট জৈব যৌগ আমরা বেশি গুরুত্ব দিব, কারণ আমার মন বলতেছে এবার জৈব যৌগ থেকে বেশ ভালো প্রশ্নই আসবে, যেহেতু সব কিছু চেঞ্জ, আটকানোর জায়গায় একটা। এখন সেকেন্ড পেপারে না 4টা চ্যাপ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমরা এটা জানো যে প্রথম চ্যাপ্টারটা তোমরা মোটামুটি ফিজিক্সে পড়ে আসছো, তারপরে ওইখানে পড়ার অনেক কিছু আছে, ওই পার্টটা তোমরা দেখলা। জৈব যৌগ নিয়ে তো বললামই, জৈব যৌগ জাস্ট তুমি আগে শিওর হবা যে তুমি অ্যারোমেটিক পার্টটা ভালো পারো না অ্যালিফেটিক পার্টটা ভালো পারো। ঠিক আছে, ধরো সমানতা থেকে কি তোমার কি আসবে, মানে সৃজনশীল আসার সম্ভাবনা তো কম, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখন এটা তো ভাই বুয়েটের পরীক্ষা না যে তোমার হচ্ছে বলবে যে একটা জাতক দিয়ে বলবে এটার হচ্ছে 5টা বা 7টা সমানুপাত, তো এগুলা ভাই বোর্ডে মনে হয় না আসবে। ঠিক আছে, সো তোমার আগে শিওর হইতে হবে যে কোন পার্টটা ভালো পারো, সেটাতেই বেশি গুরুত্ব দিবা। এরপরে আমি আরেকটা চ্যাপ্টার হচ্ছে তোমাদেরকে টার্গেট করতে বলবো, 4 নাম্বার চ্যাপ্টারটা। ধরো 4 নাম্বার চ্যাপ্টারটাতে তুমি যদি ফ্যারাডের সূত্রটা ঠিকভাবে পারো, তোমার বোর্ডের অর্ধেক প্রিপারেশন হয়ে গেছে। ফ্যারাডের সূত্র দিয়ে যদি ম্যাথ পারো, প্রলেপ লাগানো আর ফ্যারাডের সূত্র দিয়ে পারো, তোমার হয়ে গেছে। এবং ট্রাই করবা পরিমাণগত রসায়ন, মানে যেটা আছে 3rd চ্যাপ্টার, ওইটা থেকে বেশি অ্যান্সার করার জন্য, কারণ ছাক্কা নাম্বার তো কয়েকটা টাইপ করলেই হয়ে যায় ওখান থেকে, বা ওইভাবে পড়ার চেষ্টা করবা। তারপরে তোমার ধরো বায়োলজি একদম বিশাল বন্ধ দিয়ে দিছে, 4 দিন বন্ধ দিয়ে দিছে, এইখান থেকে গ্যাপগুলো নিয়ে এখানে দিতে পারতো, রুটিনটা ভালো ইউটিলাইজ হয়ে যেত। আচ্ছা, জীববিজ্ঞান প্রথম পত্রের আগে, বোটানির আগে হচ্ছে 4 দিন টানা বন্ধ আমরা বলতে পারি, আর সেকেন্ড পেপারের আগে, জুওলজির আগে বন্ধ হচ্ছে 1 দিন। সো তোমরা বুঝতে পারতেছো এখানে আমি কিছু বলবো না, তোমাদের উচিত 2 দিন বোটানি পড়া, না 3 দিন বোটানি পড়া, 1 দিন হইলেও জুওলজি পড়া। এখন বোটানির ক্ষেত্রে কি করব, এইটা একটা কঠিন প্রশ্ন যে ভাই বোটানি তো আসলে মনে থাকে না, এইটা খুব স্বাভাবিক। আমিও যদি মানে যে কয়েকটা মানে জিনিসে সবচেয়ে বেশি দুর্বল ছিলাম তার মধ্যে বোটানি একটা। তো বোটানির ক্ষেত্রে যেটা করবা, কিছু ফিগার শিখে রাখবা, ঘর প্রশ্নগুলো মোটামুটি ফিক্সডই বলা যায়, ওই জিনিসগুলা দেখবা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উদাহরণগুলা মনে রাখার চেষ্টা করবা। ঠিক আছে, এবং কিছু চ্যাপ্টার তুমি ফিক্সড করে নিবা যে এখান থেকে বেশি প্রশ্ন আসে। এখন ভাই তুমি যদি ব্রায়োফাইটা টেরিডোফাইটা পড়ো তাইলে তো তোমার হচ্ছে না, তুমি জানো ব্রায়োফাইটা টেরিডোফাইটা থেকে আহামরি প্রশ্ন আসবে না। তুমি নগ্নবীজি আবৃতবীজিকে টার্গেট করতে পারো, সেখান থেকে তোমার প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তুমি হচ্ছে ওই মানে কি উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে একটা প্রশ্ন আসবে, জানো, এই জিনিসগুলা পড়ো। ঠিক আছে, C3 C4 সাইকেল যে জিনিসগুলো, এই জিনিসগুলো একটু পড়ো। ঠিক আছে, তাইলেই কিন্তু তোমার মোটামুটি হয়ে যাবে। তোমরা 6টা বা 7টা চ্যাপ্টার ঠিকভাবে দেখলেই হয়ে যাবে। আমি ট্রাই করবো ওই 6 থেকে 7টা চ্যাপ্টার তোমাদেরকে বলে দিতে। তারপরে আসতেছে হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, মানে জুওলজির ক্ষেত্রে একদম টার্গেটেড চ্যাপ্টার পড়বা। প্রথম চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসবেই। ঠিক আছে, প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস থেকে একটা চ্যাপ্টার, মানে একটা প্রশ্ন আসবে, পরিপাক থেকে একটা প্রশ্ন আসবে, রক্ত থেকে একটা প্রশ্ন আসবে। ঠিক আছে, জেনেটিক্স থেকে একটা প্রশ্ন আসবেই। তুমি এগুলা না পড়া তুমি পড়তে গেলা মজা লাগে মানব জীবনের ধারাবাহিকতা, তাইলে কি হবে? হবে না। যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসে ওই চ্যাপ্টারগুলো থেকে পড়তে হবে। গেল। তারপরে আসতেছে হচ্ছে জাস্ট হচ্ছে 30 তারিখ, 31শে মাস কিনা আমি জানি না। সো যদি 31শে মাস হয় জুলাই, তাহলে তো একদিন বন্ধ পাচ্ছ বেশি, নয়তো হচ্ছে কি উচ্চতর গণিত প্রথম পত্র আর দ্বিতীয় পত্রের আগে 1 দিন গ্যাপ। আচ্ছা, ম্যাথের ক্ষেত্রে যেটা করবা, ম্যাথের ক্ষেত্রে ভাই ফর্মুলার কোনো বিকল্প নাই। ধরো সরল রেখা চ্যাপ্টারে তোমার ফর্মুলা আছে 30টা বা 35টা, তুমি যদি ফর্মুলা না পারো তাহলে তোমার কোনো লাভ নেই। আমি জাস্ট তোমাকে ম্যাথের ক্ষেত্রে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটার ক্ষেত্রেই আমি একদম জেনারেলাইজড কয়েকটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে ফর্মুলা তোমার ঠোঁটের আগায় থাকতে হবে।
তারপরে হচ্ছে তোমার কিছু টার্গেটেড চ্যাপ্টার থাকতে হবে। এখন বলবা ভাই আমি কোন চ্যাপ্টারগুলো পড়বো আমাকে বলে দেন, না এখনই এগুলা বলে দেওয়ার সময় আসে নাই। একটা কথা বলি, তোমাদের চ্যাপ্টার অ্যানালাইসিসটা বুঝতে হবে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে। তোমাকে যদি আমি বলি যে ভাই তুমি আমরা বলবা ভাই আমি তো ইন্টিগ্রেশন পারি না, ইন্টিগ্রেশন তো আমি আটকায় যাই, আমি কি করব। দেখো তুমি কিন্তু মানে দেখতেছো যে ইন্টিগ্রেশন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে তোমার এরিয়া, মানে যেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় সেটা থেকে। এখন তুমি একটু বইটা খুলে দেখো, এরিয়া কয়েকটা কেস আছে, সেটা পড়লেই তো তোমার হয়ে যাচ্ছে। তারপর ধরো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন মিক্স করে কিন্তু প্রশ্ন আসতে পারে, সো বাদ দেওয়ার আসলেও সুযোগ নাই। সো এইভাবে ভাগ ভাগ করে পড়তে পারো। ধরো অনেকদিন পর পারমুটেশন কম্বিনেশন আসছে, বেশ গুরুত্বপূর্ণ একটা সিকিউ চলে আসার বেশ সম্ভাবনা আছে, ঠিক আছে। সো এইভাবে বুঝতে হবে। এখন উল্টাপাল্টা পড়ে না লাভ নেই, একদম টার্গেটেড ওয়েতে পড়তে হবে। এখন তুমি যদি ধরে রাখো ভাই আমি খালি ম্যাট্রিক্স পারি, হবে না। তোমার আসলেও এবার মিক্সড প্রশ্ন আসার সম্ভাবনা আমার সবচেয়ে বেশি মনে হয়। ধরো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন মিলে সৃজনশীল আসলো গেল, তারপরে ধরো তোমার সার্কেল প্লাস হচ্ছে স্ট্রেট লাইন, এই দুইটা মিলে তোমার সিকিউ চলে আসতে পারে, ঠিক আছে। এই ক্ষেত্রে তুমি কি বাদ দিবা? আমি তো তোমাকে বাদ দেওয়ার কিছু দেখি না। হ্যাঁ, এটা হইতে পারে যে পারমুটেশন আর মানে কম্বিনেশন, এগুলা তো আসলে পৃথক দুইটা চ্যাপ্টারই, বাট একটা হিসাবে আমাদের পড়ানো হয়, এটা থেকে হয়তো বা এরকম আসলো। সো ধরো একটা সেট প্রশ্ন তোমার সার্কেল স্ট্রেট লাইন থেকে আসবে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন থেকে একটা আসবে, পারমুটেশন কম্বিনেশন থেকে একটা আসবে, আরেকটা ধরো ট্রাইগনমেট্রি থেকে আসবে। ট্রাইগনমেট্রি থেকে তোমার হচ্ছে সিঙ্গেলও আসতে পারে, আবার মিলায়ও আসতে পারে, ঠিক আছে। ম্যাথে সবচেয়ে বেশি মারা খাওয়া কখন জানো? যখন দেখবা মানে ত্রিকোণমিতি প্লাস হচ্ছে ফাংশন মিলায় সিকিউ করছে, কথাটা বুঝছো। তুমি কি বাদ দিবা? ধরো এক সেট আসলো ত্রিকোণমিতি ফাংশন মিলে, এক সেট আসলো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন নিয়ে, এক সেট আসলো সার্কেল প্লাস স্ট্রেট লাইন নিয়ে, একটা আসলো পারমুটেশন কম্বিনেশন নিয়ে, চারটা সেট এইভাবে চলে আসলো, তুমি কি বাদ দিবা? সো ম্যাথে তোমার চ্যাপ্টার বাদ দেওয়ার আমার মতে সুযোগ নাই, কারণ কম্বাইন্ড প্রশ্ন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সূত্রগুলো বারবার পড়ো, বোর্ডের যে স্পেসিফিক জিনিসগুলো আসছে সেগুলো পড়ো। সেম কথা হচ্ছে সেকেন্ড পেপারের জন্য, এবং বোর্ডের এমসিকিউ যেন বাদ না পড়ে ম্যাথের ক্ষেত্রে। সো এই হচ্ছে তোমাদের ওভারঅল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম এখন থেকে কিভাবে পড়বা। আর সবচেয়ে জেনারেলাইজড কথাবার্তা হচ্ছে, যদি তোমার আসলে বেসিক এখনও দুর্বল থাকে, সব শেষ না করতে পারো, তাহলে তুমি আগে পড়ার পেছনে সময় দাও, রেদার পরীক্ষা দেওয়া, মডেল টেস্ট এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না। আমি আমার এসএসসির সময়, ম্যাট্রিকের সময় কোনো জায়গায় পরীক্ষা দিইনি, টেস্টের পরে ইন্টারের পরেও দিইনি, যথেষ্ট ভালো রেজাল্ট ছিল। আমার ইন্টারেও হচ্ছে খুবই ভালো রেজাল্ট ছিল, ম্যাট্রিকেও খুব ভালো রেজাল্ট ছিল। সো এগুলো আসলে মানে যেহেতু তোমরা একটা পরীক্ষার মধ্য দিয়ে আসো, এগুলো খুব বেশি ম্যাটার করে না। যাদের হয়ে গেছে তারা টেস্ট পেপার, অ্যাডমিশন যা খুশি তাই করো, বাট ওভারঅল বোর্ডে হচ্ছে ইটা রাইখো, ফোকাসটা রাইখো, এই হচ্ছে কথা। আর একদম লাস্টে যারা হচ্ছে ইংলিশ নিয়ে টেনশনে আসো, তারা এই যে 2 মাসে যদি একদম ডিটেলসে পড়তে চাও, তাহলে কিন্তু এই যে তোমরা crowningenglish.com.bd-তে গেলে এই যে ক্রাউনিং কামব্যাক কোর্সে ভর্তি হতে পারো 26 ব্যাচের জন্য। এটা জাস্ট 26টা ক্লাসেই শেষ করে দিছি। আর আরেকটাও হচ্ছে আমাদের কোর্স আছে, এটাও চলমান আর কি। সেটা লিখবা হচ্ছে এএসডি শপে যাবা, এএসডি শপে এইচএসসি 26 নাও অর নেভার লিখে সার্চ দিবা। এইটা জাস্ট পরীক্ষার আগের দিনের জন্য, যে পরীক্ষার আগের দিনে ওই যে বললাম গ্রামারের জাস্ট একটা ক্লাস করলেই তোমার সব কভার হয়ে যাবে, রাইটিংয়ের একটা ক্লাস করলেই কভার হয়ে যাবে, ওই রকম হচ্ছে একটা একটা করে ক্লাস। এইটা আসলেও কোর্সটা নামানো এই জন্য যে যখন পরীক্ষাটা মানে পেছানোর আগে, নইলে আমি এটা আসলে মানে লাস্ট মাসে লঞ্চ করতাম, বাট যেহেতু লঞ্চ করা আছে তোমরা ভর্তি হতে পারো, আমরা 25 তারিখ থেকে ক্লাস শুরু করবো আর কি। তো থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো মতো পরীক্ষা দাও, বেস্ট অফ লাক।